গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দলটি। নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে বিএনপি জামাত জোট মিলে কোথাও ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে। জামাতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল মন্তব্য ডক্টর কামালের। জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার। ত্রিপক্ষীয় বৈঠকে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত, আন্দোলনে উস্কানিদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি ডিএমপি কমিশনার। ব্যক্তিগতভাবে কেউ যদি এই ধরনের ষড়যন্ত্র করে থাকে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সীমানা পিলার জটিলতার অজুহাতে রাজধানীতে নদী দখল, ব্যক্তিগত জমি নদীতে বিলীনের অভিযোগ ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শামিনী ফাত এবং একই সাথে আছি আমি সাফিনা আহমেদ তরি। দর্শক, শিরোনামে যেমনটি জানছিলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে আসা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের দায় বিএনপিকেই নিতে হবে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় এসব কথা বলেন সরকার প্রধান। দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেবার কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যৌথ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 21শে ফেব্রুয়ারির প্রস্তুতি, দলকে শক্তিশালী করা সহ বেশ কিছু বিষয় স্থান পায় আলোচ্য সূচিতে। সরকার জনগণের সেবক হতে পারে। সূচনা বক্তব্যে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি। শান্তিপূর্ণ নির্বাচন হলেও বিএনপি তা বানচালের অপচেষ্টা করেছিল বলে অভিযোগ সরকার প্রধানের। নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে বিএনপি জামাত জোট মিলে কোথাও ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে। বিএনপি তাদের নির্বাচনে হেরেছে, এই দোষটা তারা কাকে দেবে? দোষ দিয়ে তাদের নিজেদেরকে দিতে হয়। কারণ একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে জেতার কথা চিন্তা করতে পারে? নির্বাচনে পরাজয়ের দায় বিএনপির নিজেদের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত। তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে, তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন। কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা যখন সরকার এসেছি, আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি। আমরা কিন্তু কোনো রিভেঞ্জ নিতে যাইনি বা আমরা কাউকে কোনো হয়রানিও করতে যাইনি। আর তাদের কৃতকর্মের জন্য, দুর্নীতির জন্য যে সমস্ত মামলা হয়েছে, মামলা তারা আপন গতিতে চলবে, কারণ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। জনপ্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি উন্নত দেশ গড়তে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই সারা দেশে একটা শান্তি বজায় থাকুক। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। জামাতকে জাতীয় ঐক্যফ্রন্টে রাখা ভুল ছিল বলে জানালেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণাও দেন কামাল হোসেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর আরামবাগে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম। দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দেন। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে।
ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার। এদিকে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট ডাকাতির জবাব দিতে পারবে না বলেই সংলাপ করতে সরকার রাজি নন বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওবায়দুল কাদের সাহেব বলছেন সংলাপ ও পুনর্নির্বাচন প্রশ্নে ঐক্যফ্রন্টের দাবি হাস্যকর। তাহলে আমি বলতে চাই, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত 30শে ডিসেম্বরের নির্বাচনটা কি খুবই সম্মানজনক হয়েছে? ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপি ঐক্যফ্রন্টের সংলাপের দাবির কোনো যৌক্তিকতা নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বিতর্কিত করার মতো যুক্তিযুক্ত কোনো প্রমাণ ঐক্যফ্রন্টের নেই। আরো জানাচ্ছেন এহতেরামুল হক। সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, সড়কে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে। মেন্টাল রিকনস্ট্রাকশন আমাদের খুব জরুরি হয়ে পড়েছে, কেউ আইন মানে না। কথা বলেন ঐক্যফ্রন্টের সংলাপ প্রসঙ্গে। সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। আমি বলবো মামা বাড়ির আবদার। আওয়ামী লীগের কাউন্সিল আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন, কারণ তাদের অভিযোগ ধোপে টেকে না, এটার কোনো বাস্তবতা নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সংলাপের কথা বলছেন ঐক্যফ্রন্ট নেতারা। নতুন নির্বাচনের জন্য সংলাপ, নির্বাচনে তাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা এই সংলাপের কথা বলছেন, যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরানো যায়। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের জন্যই নির্বাচনে বিএনপির ভরাডুবি। যারা অকশনে নমিনেশন বিক্রি করে তারা কিভাবে নির্বাচনে জয়লাভ করবে? এহতেরামুল হক, RTV, ঢাকা। একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্টকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও লবিং এর মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, যার কোনো ভিত্তি নেই। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শিগগিরই এ বিষয়ে লিখিত পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, স্বচ্ছতা আনতে সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে, থাকবে ভয়েস রেকর্ডের ব্যবস্থা। সব কার্যক্রম মন্ত্রী সচিব সহ নির্দিষ্ট পদস্থ কর্মকর্তারা মনিটরিং করবেন। কর্ণফুলীর দুপারে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান মন্ত্রী। সবাই আমার মন্ত্রণালয়ে যারা আছেন টপ টু বটম সবার সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম। মেয়েদের স্কুল কলেজে না পড়ানোর আহ্বানকে হেফাজত আমিরের ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এই বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সকালে চট্টগ্রাম নগরীর চশমা হিলে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে মেয়েদেরকে স্কুল কলেজে না পাঠাতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস 4 বা 5 পর্যন্ত পড়ানোর জন্য আহ্বান জানান আহমদ শফি। উপমন্ত্রী নওফেল বলেন, সংবিধান অনুযায়ী অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ কারিকুলাম প্রয়োজন।
তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনা বা এই ধরনের শিক্ষা খাতে কোনো নির্বাহী দায়িত্বে তিনি নেই। তিনি একজন দেশের নাগরিক হিসেবে সেই ধরনের তার নিজের একটা বিশ্লেষণ সেটা দিয়েছেন, সেটা আমাদের রাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোর 3টি গ্রেডের মূল বেতন সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে আসবে ঘোষণা। বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মজুরি কাঠামো পর্যালোচনা ত্রিপক্ষীয় কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে আজও ঢাকা সহ বেশ কয়েকটি জায়গায় বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামে শ্রমিকরা। এয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই ঢাকা, আশুলিয়া, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সরকারের দেয়া সঠিক নিয়মে মালিকরা বেতন দিচ্ছেন না বলে অভিযোগ করেন শ্রমিকরা। যে পরিমাণ চাপ দিয়ে কাজ কাম করায় সে তুলনায় কোনো বেতনই বাড়ায় নাই, তাহলে আমরা কেমনে কাজ করবো? সরকারের আই দিছে 12,000 টাকা, আমরা বেতন 8,000 টাকা, 7,000 টাকা, একজন হেল্পারের বেতন 8,000 টাকা বেতন। প্রধানমন্ত্রী বলে গেছে বাড়ানোর কথা, কেন বাড়ায় নাই আমাদের জন্য বেতন? এটা বলতে হবে, আমরা দাবি মানতে হবে। আমাদের বেতন যদি না বাড়ায় তাহলে আমরা এইভাবে আন্দোলন করে যাব। পোশাক শ্রমিকদের আপত্তি থাকা 3, 4 ও 5 গ্রেডের বেতনের সমন্বয় করতে শনিবারে জরুরি বৈঠকে বসে মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। শ্রমিকদের বেতন সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তারা। আমাদের যে দাবি ছিল বেসিক বৃদ্ধি করা এবং 3টা গ্রেডে বেতন সমন্বয় করা, 3, 4, 5, সেই জিনিসগুলি আমরা এখানে তুলে ধরছি এবং মালিক পক্ষ তাদের কথা বলছে। একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে প্রয়োজন সেটা আমাদের সরকার সেটিকে 2 পক্ষ শুনলেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ওনারা ফিগারটা আশা করছি যে কালকের মধ্যেই হয়তো জানিয়ে দেবেন। শ্রমিকদের এ আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না। রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা। কেউ যদি এই ধরনের ষড়যন্ত্র করে থাকে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান ডিএমপি কমিশনার। বেতন কয়েক বছরে যে বেড়ে এআর বাদল, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IEP। সংস্থাটির তৈরি করা বৈশ্বিক সন্ত্রাস সূচকে 163 দেশের মধ্যে 25তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। গবেষণায় বলা হয়, এবার দক্ষিণ এশিয়ার 4 দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা কমেছে এবং তারা নিরাপত্তায় উন্নতি দেখিয়েছে। সবচেয়ে বেশি সন্ত্রাসে আক্রান্ত 10টি দেশের মধ্যে আছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। নদীর জমি নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি করেছে সীমানা পিলার। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, সীমানা পিলার বসাতে গিয়ে ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হচ্ছে। আবার এদিকে কর্তৃপক্ষ বলছে, রাতের আধারে অনেক সীমানা পিলার সরিয়ে দখল করা হয়েছে নদী। তবে সীমানা পিলার স্থাপনে কোথাও কোথাও যে ভুল হয়েছে তাও মানছেন কর্তা ব্যক্তিরা। দর্শক, নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী খান আলামিন। আজ থাকছে যার 4র্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার চারপাশ ঘিরে আছে বালু, তুরাগ, বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী। নদীর দুপাশে মাঝে মাঝেই চোখে পড়ে পিলার, যেগুলো দিয়ে নদীর সীমানা নির্দেশ করা হয়েছে। 2011 থেকে 2013 সালের মধ্যে এমন 9,000-এর মতো সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। নদীর পাড়ে যাদের জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের দাবি, সীমানা পিলার বসানোর সময় ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে। এর সপক্ষে তাদের কাছে ব্রিটিশ আমলের CS জরিপ থেকে শুরু করে সব ধরনের নথিও রয়েছে। আমাদের পৈতৃক সম্পত্তিটা, সেটা এখান থেকে যে পিলারটা গাছছে সরকার, সেখান থেকে 1 বিঘা ভিতরে। এই নদীটা আগে তো অনেক ছোট ছিল, ব্রিটিশ আমলের নকশা পড়সা আছে আমগো। তারপরে কমসে কম 230 ফুট, 30 ফুটের কম হবো না দক্ষিণে।
সীমানা পিলার স্থাপনে কোথাও কোথাও ভুল হয়েছে স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, অনেক সীমানা পিলার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে নদীর জমিও দখল করা হয়েছে। যে পিলারগুলো স্থাপিত হয়েছিল অনেক জায়গাতেই, মানে এখানে প্রায় 10,000 পিলারের আমরা দেখেছি প্রায় 50% পিলার, অর্থাৎ 4,500 শতাধিক পিলারের জায়গাটা যথাস্থানে নাই, সেটা চলে গেছে নদীর দিকে, সরানো হয়েছে। কোনো স্বার্থন্বেষী মহলকে ফেভার করা হয়েছে অথবা ওনারা সরিয়েছেন। তবে আবার নতুন করে সীমানা পিলার স্থাপন করতে চায় BIWTA। এজন্য 156 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 10,400 পিলার বসানো হবে। এবার আমরা প্রত্যেকটা পিলার 65 থেকে 70 ফুট পাইলিং করে তার উপরে পিলার স্থাপন করবো, যেন সেটাকে কেউ সরাতে না পারেন। সেটা আমি আশা করি সেই সুযোগ আর থাকবে না, সরিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু থাকছে না। 2022 সালের মধ্যে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ শেষ করতে চায় BIWTA। এমন সব পিলার দিয়েই নদীর জমি থেকে ব্যক্তিগত মালিকানাধীন জমির পার্থক্য করা হয়েছে। তারপরও সরকার বলছে নদীর জমি দখল হয়েছে, আর জমির মালিকরা বলছে নদী তাদের জমি দখলে নিয়েছে, আর এ নিয়ে শত শত মামলা মোকদ্দমাও চলছে। সব মিলিয়ে ঢাকার চারপাশের নদীগুলোকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার যে স্বপ্ন, বাস্তবতা বলছে তা বহুদূর। মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে খান আলামিন, RTV। কোনো হিসাব করি না, যেই মূল্য বৃদ্ধি হচ্ছে তা আমরা অযৌক্তিক মনে করি এবং সরকারও তাই বলছে এটা অযৌক্তিক। এবং যদি কেউ কারচুপি করে থাকে এবং সত্যিকারে যদি দেশে পর্যাপ্ত পরিমাণ চাল থাকে, তাহলে মূল্য সহসাই সহনীয় পর্যায়ে আসবে। আর না হলে সরকারকে যারা কারসাজি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। দর্শক, আজ ছুটির দিন থাকায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তিনি। আর সানি, আমরা জানি যে নির্বাচনের কারণে কিন্তু এবার বেশ খানিকটা পিছিয়ে শুরু হয়েছে বাণিজ্য মেলা, তারপরেও ছুটির দিন ছিল, ঢাকাবাসীর তো যাওয়ার তেমন কোনো জায়গা নেই। মেলায় ক্রেতারা কোন ধরনের পণ্য বেশি কিনছেন, কেমন দেখছেন উপস্থিতি, বিস্তারিত জানান আমাদের। তরি, এবার কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে এবার 9 দিন পিছিয়ে বাণিজ্য মেলা শুরু হয়েছে গেল বুধবারে, এবং সেই গেল বুধবারে শুরু হওয়ার পরে গতকাল ছিল শুক্রবার ছুটির দিন, এবং আজ শনিবার আরেকটি সরকারি ছুটির দিন। এবং সরকারি ছুটিকে কাজে লাগিয়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ মেলায় আসছেন এবং তারা কেনাকাটা করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে মেলা প্রাঙ্গণের অবস্থা, যে অনেক মানুষই কিন্তু বিভিন্ন প্যাভিলিয়নে ঘুরে দেখছেন, তারা তাদের পছন্দ মতো কেনাকাটা করছেন। এবং আপাত দৃষ্টিতে তাদের সাথে কথা বলে আমাদের যেটা মনে হচ্ছে যে তাদের আসলে খুব বেশি অভিযোগ এবারের মেলা সম্পর্কে নেই। তারা আসলে খুব শান্তিপূর্ণভাবেই আসলে কেনাকাটা করতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং প্রতিটি প্যাভিলিয়নে কিন্তু ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ডিসকাউন্ট অফার দিচ্ছেন, এবং তারা কিন্তু দর্শনার্থীরা ঘুরে দেখছেন পুরো মেলা জুড়ে এবং বিভিন্ন প্যাভিলিয়নে যাচ্ছেন, তারা তাদের পছন্দের পণ্যটি কেনাকাটা করছেন। এবং আজ যেহেতু শনিবার সরকারি ছুটি, তাই পরিবারের সবাইকে নিয়েই আসলে তারা এসেছেন। এবং আমি যদি একটু বলে রাখি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এমন কোনো তথ্য আমাদের এখন পর্যন্ত জানা নেই। তবে আপনাকে আরেকটু বলে রাখি যে প্রতি বছর যে বাণিজ্য মেলায় একটি অভিযোগ পাওয়া যায় যে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে খাবারের অতিরিক্ত দাম, এবার কিন্তু সেই দাম নিয়ন্ত্রণে বেশ কঠোর অবস্থায় নিয়েছে কর্তৃপক্ষ। তারা কিন্তু এই বিষয়টা মনিটরিং করছেন এবং কোনো ধরনের যেন সমস্যা তৈরি না হয় এই বিষয়টা নিয়ে তারা সেই বিষয়টা খেয়াল রাখছেন। এবং আমি একটু আপনাকে তথ্যগুলো জানিয়ে রাখি যে এবার কিন্তু 605টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে এই বাণিজ্য মেলায়, এবং 25টি দেশ থেকে 52টি প্যাভিলিয়ন দেয়া হয়েছে বিদেশ থেকে। এবং এখন পর্যন্ত বাণিজ্য মেলায় আসলে শান্তিপূর্ণভাবে সবাই কেনাকাটা করছেন, এবং যারা বিক্রেতারা মনে করছেন যে দিন যত গড়াবে ক্রেতার সংখ্যা বাণিজ্য মেলায় আরো বাড়বে। তরি, ধন্যবাদ সানি। আসলে আমরাও দেখতে পাচ্ছি আপনার পেছনে কতটা উৎফুল্লতার সঙ্গে দর্শনার্থীরা বাণিজ্য মেলায় কেনাকাটা করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের সানি।
কারা অভ্যন্তর থেকে বের হওয়া ভ্যান বোঝাই গম নিয়ে পুলিশ এবং কারারক্ষীদের টানা হ্যাচড়ার ছবি তুলতে গিয়ে বেদম মারধর ও হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরোর ফটো সাংবাদিক শামীম আহমেদ। এ ঘটনায় সাংবাদিকদের বিক্ষোভের মুখে 5 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহত ফটো সাংবাদিক শামীম আহমেদ জানান, বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে একটি ভ্যানে করে 11 বস্তা গম বের করার সময় থানা পুলিশ তা আটক করে। এই সময় কারারক্ষী ও পুলিশের মধ্যে গমের বস্তা নিয়ে টানাটানি হয়। ওই টানা হ্যাচড়ার ছবি তুলতে গেলে কারারক্ষীরা কারাগারের প্রধান ফটকের সামনে বসেই তাকে মারধর শুরু করে। পরে কারা অভ্যন্তরে নিয়ে বুট দিয়ে লাথি ও এলোপাথারি পেটায়। গেল বছর দেশে শিশু হত্যা হয়েছে 418 জন। এর মধ্যে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জনকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার মানসিকতা ও বিচারহীনতার কারণে দেশে শিশু ধর্ষণের ঘটনা কমছে না বলে মনে করেন মানবাধিকারক মীরা। আইনমন্ত্রী বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিতে নাগরিকদেরও সচেতন হতে হবে। বিস্তারিত নাজিব ফরাইজি রিপোর্টে। শিশুদের ওপর বাড়ছে নৃশংসতা, ঘটছে ধর্ষণের পর হত্যার মতো রোমহর্ষক ঘটনাও। এবছরের 5 জানুয়ারি রাজধানীর গেন্ডারিয়ায় 2 বছরের শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। পরদিন 6 জানুয়ারি সাতক্ষীরার আশাশুনির একটি গ্রামে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর পুকুরে ফেলে হত্যা করা হয়। 7 জানুয়ারি ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডে প্রলোভন দেখিয়ে 4 ও 5 বছরের 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে 2 মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটছে এমন অমানবিক ঘটনা, যেখানে পাষণ্ডদের হাত থেকে রেহাই পাচ্ছে না 2 বছরের শিশুও। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জন শিশুকে, আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53 শিশু হত্যা হয়েছে নিজ বাবা মার হাতেই। বিশেষজ্ঞদের মতে, শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। বলা হয় যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার পিছনে যে একটা ধারাবাহিক কারণ থাকে, যে আমাদের সমাজে এই অপরাধগুলি যারা করছে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসা হয় না বলেই তারা এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়ে যাচ্ছেন। এবং শিশুরা তো খুবই অসহায়। এটার প্রকটতা তখনই বাড়তে থাকে যখন দেখা যায় যে একই কথা, যে একটা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি। 3 থেকে 4% বেশি মানুষ কিন্তু শাস্তি পায়নি এই ধরনের ঘটনা ঘটিয়ে। তবে সুলতানা কামালের সঙ্গে একমত নন আইনমন্ত্রী। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত না। একটা বয়স আছে যাদের ধর্ষণ, তারা এই জিনিসটা আদালতে আনতে চান না। সেটাও কিন্তু সামাজিক কারণে যারা এরকম অপরাধ করেন তাদেরকে যেন আদালত শাস্তি দিতে পারে, সেই জন্য যারা আনফরচুনেটলি অপরাধের শিকার তারা যেন আরো এগিয়ে আসেন, এটাই আমি চাইব। আমাদের কাছে তথ্য আছে যে কিছু রাজনৈতিক দল ক্রিমিনালদেরকে টাকা দিয়ে এরকম অপরাধ করানোর একটা প্রোগ্রাম করেছে, এবং সেটা আমরা অনুসন্ধান এবং তদন্ত করে দেখছি। তিনি জানান, বিদ্যমান আইনেই শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দেয়া সম্ভব, এজন্য আলাদা কোনো আইনের প্রয়োজন নেই বলেও মনে করেন আনিসুল হক। আমার মনে হয় যেটা করা উচিত। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। জানাবো আবহাওয়ার খবর। তীব্র শীত অব্যাহত থাকায় কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও লালমনিরহাট সহ উত্তরের বেশ কিছু জেলায় জীবনযাত্রা প্রায় থমকে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গেল 6 দিন থেকে চলছে শীতের তীব্রতা। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে ইরি বোরো মৌসুমের চাষ সময় মতো শুরু করতে পারছে না কৃষক। চুয়াডাঙ্গায়ও জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনে দিনে তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মেহেরপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শীতে বিপর্যস্ত জনজীবন। সেই রকম ঠান্ডা লাগবে নিছে, ঠান্ডা খাওয়া যায় না, খাওয়া মানে যাচ্ছে খুলবে হয় না। ঠান্ডা খুব পরে পরে খাবার তো নাই, এতে খুব কষ্ট থাকি। আবার সকালে আগুন তাপায়, কাজে করি না আগুন তাপায়। গাইবান্ধায় তীব্র শীতে দেখা দিয়েছে ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ। ঠান্ডা, জ্বর সহ রোটা ভাইরাস আক্রমণের কারণে ঝুঁকিতে পড়েছে শিশুরা। গেল এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত 6 শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্যছবিতে জানাচ্ছেন
অভি ইসলাম। এভাবে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে জেলা সদর হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। রোগীর চাপ বেশি হওয়ায় মেঝেতেও থাকতে হচ্ছে অনেককেই। পাতলা পায়খানা, গরহজম, আজ 3 দিন থাকি। আর হলো শ্বাসকষ্ট আছে আর বমি আছে। 3 দিন থেকে পাতলা পায়খানা আর হলো বমি বদ্ধ হয়েছে, পাতলা পায়খানা কিছুটা কমছে। এবার শীতের শুরু থেকেই শিশুরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে চিকিৎসকরা জানান তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কাজেই ডায়রিয়াগুলো ওই প্রথমে বমি নিয়ে আসে, পরে পাতলা পায়খানা হয় এবং একটা নির্দিষ্ট কোর্সের পরে তারা নিজেরাই এমনি থেকেই ভালো হয়ে যায়। প্রতিদিন ডায়রিয়া নিয়ে অন্তত 40 জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। একই সঙ্গে বহির্বিভাগেও 40 থেকে 50 জন চিকিৎসা নিচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো মতে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগায়। ডায়রিয়া ম্যাক্সিমাম কারণ রোটা ভাইরাস, 50% রোটা ভাইরাস দিয়ে হয়। এটা আমাদের ভালো হতে 2-4 দিন সময় লাগে, এটা আমরা তাদের কাউন্সিলিং করে বুঝাই দিই। তবে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অভি ইসলাম, টিভি। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর রঙিখালী পয়েন্ট থেকে 2 যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ওই 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের কোমরে বাঁধা অবস্থায় প্রায় 50,000 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে পুলিশ ধারণা করছে তারা রোহিঙ্গা যুবক ও ইয়াবা ব্যবসায়ী। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন। সকালে নওগাঁর পত্নীতলার সাপাহার সড়কে নজিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী মারা যান। এই ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় মাইক্রোবাস চাপায় মারা যান মোহাম্মদ হাসান নামের এক যুবক। অন্যদিকে গত রাতে হবিগঞ্জের নবীগঞ্জের আইনগাঁও মসজিদের সামনে গাড়ি চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। নিহতরা হলেন উপজেলার সাতাইহাল গ্রামের নাইম আহমেদ ও তার বন্ধু শিমুল আহমেদ। ফরিদপুরের সরিষা ফুলের হলুদ চাষে ছেয়ে গেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধুই হলুদের দেখা মেলে। গেল কয়েকবারের অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে উঠতে এবার চাষিরা বেশি পরিমাণে সরিষার আবাদ করেছেন। বিক্রি করে ভালো দাম পাওয়ার আশাও করছেন তারা। ফরিদপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন মুনিয়া মুশতারি। দেখলে মনে হয় যেন দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেতের উপর কেউ হলুদ চাদর বিছিয়ে রেখেছে। চোখ ধাঁধানো এমন হলুদের গালিচায় মধু সংগ্রহের লোভে মনের আনন্দে ওড়াউড়ি করছে মৌমাছি। এমন অপরূপ দৃশ্যের হলুদের রাজ্যে হারিয়ে যেতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকে এসে হাজির হন ফরিদপুরের এসব সরিষা ক্ষেতে। চলতি মৌসুমে এবার ফরিদপুরের 9 উপজেলার 8,430 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় ভালো দামের আশা করছেন চাষিরা। শস্যের ক্ষেত উঠে দেওয়ার পরে আবার ইরিগুলো হবে, ইরি ধান, তারপরে আবার পাটও হয়। পানি যাওয়ার পরে শস্য লাগাইছি, শস্য পরে ধান লাগাবো। শস্য খুব ভালো ফসল হতেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত কয়েকবারের তুলনায় এবার ফরিদপুরে 5,000 মেট্রিক টন বেশি সরিষা উৎপাদন হবে। ফরিদপুর জেলায় এবছর প্রায় 8,430 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1,000 হেক্টর বেশি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এই ফরিদপুর জেলাতে 4,500 জনকে প্রণোদনা হিসাবে সরিষার বীজ, সার প্রদান করা হয়েছে। এবছর সরিষার বাম্পার ফলন হওয়ায় গত কয়েকবারের ফসলের ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন এখন ঝিলিক দিচ্ছে এ অঞ্চলের চাষিদের চোখে মুখে। মুনিয়া মুশতারি, আরটিভি। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় একটি রেস্টুরেন্টে সম্মেলন হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি মাকসুদুর রহমান, পরিচালক মোহাম্মদ আইয়ুব, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সেলিম চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয় দ্রুত সময়ে সারা দেশে 74টি শাখা খোলার মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে ব্যাংকটি। এ সময় 2018 সাল শেষে ব্যাংকের আমানতের পরিমাণ প্রায় 6,000 কোটি টাকা দাঁড়িয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মোমিন রোহন। সেখান থেকেই সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রোহন, এবারের বিপিএল নিয়ে দর্শকদের সন্তুষ্টি অসন্তুষ্টির চিত্র কেমন দেখছেন আপনি? শারমিন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা বলছিলেন যে এবারের বিপিএল আসলে শুরু থেকে বিভিন্ন রকমের আলোচনা জন্ম দিয়েছে। আপনি জানেন যে প্রথমত মাঠে সেরকম আশানুরূপ দর্শকের দেখা মিলছে না, দর্শক গ্যালারিগুলি অধিকাংশই ফাঁকা থাকছে। টিকিটের মূল্য নিয়ে দর্শকরা আসলে একটা ক্ষোভ প্রকাশ করছেন বা একটা আক্ষেপ প্রকাশ করেছেন যে আর একটু কমানো যেত কিনা, কিংবা উইকেটের যে অবস্থা, উইকেটে আসলে সেরকম রান হচ্ছে না। টি-20 মানেই 4 ছক্কা হবে, অনেক বেশি রান হবে এবং দর্শকরা আসলে গ্যালারি মাত করবেন, সেই ধরনের একটা অবস্থা থাকবে, সেটাও হচ্ছে না। বেশিরভাগ ম্যাচই আপনি দেখেছেন যে লো স্কোরিং ম্যাচ হচ্ছে। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আলোচনা জন্ম দিয়েছে। তবে রান হলে কিংবা বেশি 4-6 হলে কিংবা স্কোর বড় হলে যে দর্শকরা আগ্রহী হন, স্টেডিয়ামে খেলা দেখতে আসেন, তার কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন যে ম্যাচটা হচ্ছে, আপনি জানেন যে ঢাকার এর আগে 3টি ম্যাচ তারা খেলেছে, 3টি ম্যাচের স্কোর তারা বড় করেছে, লম্বা স্কোর হয়েছে এবং আজকেও তারা চমৎকার একটা স্টার্ট পেয়েছে, ভালো শুরু পেয়েছে এবং আজকের স্কোরটা যে বড় হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দর্শকরাও এর আগে যে প্রথম যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের থেকে এই ম্যাচে কিন্তু দর্শক সমাগম কিংবা দর্শকের উপস্থিতি বেশ ভালো আমরা দেখেছি। যে স্টেডিয়ামের বিশেষ করে পূর্ব গ্যালারি কিন্তু জ্যাম প্যাকড এবং পশ্চিম গ্যালারিতেও অনেক দর্শক হয়েছে। অন্যান্য ম্যাচের চেয়ে অন্যান্য দিন যে ম্যাচগুলো আমরা দেখেছি যে একেবারে দর্শকের জন্য হাহাকার করছে স্টেডিয়াম, সেই তুলনায় আজকে কিন্তু উপর্যুপরি দর্শক কিংবা উল্লেখ সংখ্যক দর্শক আজকে আমরা লক্ষ্য করছি। সুতরাং বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আসলে দর্শকদের যে চাওয়াটা সেটা হচ্ছে যে 1 মাস বিপিএল হয়, বাকি যে 11 মাস, এই 11 মাস আসলে এগুলো নিয়ে কাজ করার জন্য দর্শকরা আহ্বান জানিয়েছে। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোমিন রোহন। সংবাদ শেষ করব ঘোড়দৌড় প্রতিযোগিতার খবর দিয়ে। গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মাগুরার মোহাম্মদপুরের বড়ুরিয়ায় হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে বড়ুরিয়া এলাকাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা হয়। মোহাম্মদপুরের হরে কানারবিল থেকে শুরু হওয়া দৌড় শেষ হয় বড়ুরিয়া পশ্চিমপাড়া রাস্তার মোড়ে। এতে ফরিদপুর ও নড়াইল সহ বিভিন্ন জেলা থেকে আসা 13টি দল অংশ নেয়। প্রথম হয় মাগুরার মাইজপাড়ার আক্তার সর্দারের ঘোড়া, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতা ঘিরে জমে ওঠে গ্রামীণ মেলাও। আর এরই সাথে শেষ করব আমাদের সন্ধ্যার সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রী। বললেন, নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দলটি। জামাতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল মন্তব্য ডক্টর কামালের। জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা। ত্রিপক্ষীয় বৈঠকে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত। আন্দোলনে উস্কানিদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এবং সীমানা পিলার জটিলতার অজুহাতে রাজধানীতে নদী দখল, ব্যক্তিগত জমি নদীতে বিলীনের অভিযোগ ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।